মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনো চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। পদে পদে হয়রানি, পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনাও উপেক্ষিত। রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। খুলনায় ভোটের সমীকরণে মাঠের রাজনীতিতে সরব বিএনপি। সভা সমাবেশে চাঙ্গা জামায়াতে ইসলামীও। আওয়ামী লীগের পতনের পর অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। রাখাইনের পরিস্থিতি বিবেচনায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। যাত্রী ভোগান্তি চরমে, দুশ্চিন্তায় জেলেরা। বাংলাদেশ জলসীমায় নিরাপত্তা জোরদার। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। ডিসেম্বর থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনো চালুই করা যায়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আয় তো দূরের কথা, প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জাইকাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ, দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আবদুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই তৃতীয় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। এত বড় একটা হেভি ইনভেস্টমেন্ট, এখানটায় যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছু তো অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। অন্যান্য প্রজেক্টসও আমরা দেখছি বড় বড় যেগুলো অ্যাম্বিশিয়াস, এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটু অ্যাম্বিশিয়াস ছিল। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে যত দ্রুত সম্ভব অপারেশন নিয়ে আসা। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জাইকার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা, আমরা যেন ডিফল্টার না হই এবং আমাদের ইকোনমির অন্য কোনো জায়গার থেকে টাকার সংস্থান করে সেটা এই এয়ারপোর্টের জন্য পরিশোধ করুক, এটা আমরা চাই না। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে পাবলিক পরীক্ষা প্রস্তুতিও। পদ ফাঁকা রেখে ঢাকা অফিসে নিয়োগপ্রাপ্তদের পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। স্থায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদ বসানোর নির্দেশনাও বাস্তবায়ন হচ্ছে না। সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিলেও এখনও অফিস করছেন চেয়ারম্যান। ওমর ফারুকের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান 4 বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। 4 বছর চললো, প্রথম তো আমার হয়নি, না বলা হয়েছে, পরবর্তী বলছে আপনি রিভিউ করেন, তখন রিভিউ করছি, রিভিউর ব্যাপার শুনানি এখনো হয়নি। তার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন, পরিচালনা কমিটি অনুমোদন, স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেও ভোগান্তির শিকার হচ্ছেন। আটকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। ভোলার থেকে আমরা অনেক দূর আসা, অফিসার থাকার কারণে আমার কাজ হচ্ছে না। আঞ্চলিক অফিস থাকে ঢাকা বোর্ডের, ওইখানে গিয়েছি তো ওরা বলতেছে যে ঢাকা বোর্ড থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম, এরা বললো ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্ট দিয়ে গেলাম, ওনার টিকিট
এবং আপনার যে উনি 10 তারিখে চলে যাইব, সেপ্টেম্বরের 10 তারিখে চলে যাইব। এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে 10 তারিখে, আমাদের মেসেজ গেছে 11 তারিখে ওনাদের মিটিং। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 11টি শাখার 7টিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি। আমার এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ, তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি না। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সে সেন্টার পাঠাতে হবে, আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, সেই কাজগুলো আমরা গতিশীল আনতে পারছি না, আমাদের খাতা ছাপাতে পারছি না। বোর্ডের 192টি পদের 68টিতে নেই লোকবল, তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। 60টি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে। এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচণ্ড, সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড। কর্মকর্তারা বলছেন সহকারী পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজনের পদোন্নতি হয় না প্রায় 2 যুগ ধরে। ঢাকায় বোর্ডে নিয়োগ পাওয়া অনেককে পদ ফাঁকা রেখে পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত 20 বছর 22 বছর যাবৎ। পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন, কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না। আপিল করেছেন অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই রায় পাওয়ার পরেও কোনো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়তা করছে না। আদালত বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী 50% পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করেনি বোর্ড। চেয়ারম্যান বলছেন রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেওয়া হবে। রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব, আমাদের পূর্ব প্রস্তুতি করা আছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মাধ্যমে খুলনায় নিজেদের অবস্থান শক্ত করছে জামায়াতে ইসলামী। এককভাবে নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে দলটি। সাংগঠনিক ভিত শক্তিশালী করতে নতুন নতুন কর্মসূচি নিচ্ছে অন্য দলগুলো। তবে মাঠের রাজনীতিতে স্থবির জাতীয় পার্টি। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। 5 আগস্টের পর থেকে খুলনার রাজপথে শক্তিশালী অবস্থান জানান দিচ্ছে জামায়াত ইসলামী। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত 3 মাসে অন্তত 20টি সভা সমাবেশ করেছে দলটি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চান নেতারা। দীর্ঘ 15-16টি বছর আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা কাজ করেছি, তারপরও আমাদের দলের মধ্যে কোনো সমস্যা বা ফাটল কোনো কিছু ধরেনি। 3টা আসনে আমাদের প্রার্থীর নাম ঘোষণাই হয়ে গেছে। বাকি 3টা আসনে আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী মতামত গ্রহণের যে কার্যক্রম সেটাও সম্পন্ন হয়েছে। এদিকে রাজনীতির মাঠে অনেকটা অস্তিত্ব সংকটে জাতীয় পার্টি। আমরা অবশ্যই নির্বাচন করব এবং যে কোনো পরিস্থিতিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছি। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখবার জন্য আমরা সকল অঙ্গ সংগঠন আবার নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছি। এছাড়া খুলনার রাজনীতির মাঠ গোছাতে ব্যস্ত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যে আমাদের সমস্ত ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলছে এবং সদস্য তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। যত পারছি বাইরে বাইরে যাচ্ছি, ঢাকাতেও সব জায়গায় কথাবার্তা বলছি, কমিটিও করছি, কিছু এখানে যেমন করলাম অন্য জায়গাতেও করছি। 2001 সালের জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে বিএনপি 3টি, জামায়াত ইসলামী 2টি ও আওয়ামী লীগ 1টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে বিএনপি 1টি আসনে জয়ী হলেও বাকি সময়টা আওয়ামী লীগে দখলে ছিল খুলনার সব সংসদীয় আসন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে ছাড়ছে না কোনো সার্ভিস ট্রলার ও স্পিডবোট। একই সঙ্গে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমানে পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর নাফ নদীর বাংলাদেশের জলসীমায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মায়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের সীমান্ত এলাকা অনিরাপদ হওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকিবে। টেকনাফ সীমান্তে চলছে মাইকিং। নাফ নদীর জলসীমায় মাছ শিকার কিংবা নৌযান চলাচল না করতে করা হচ্ছে সতর্ক। টেকনাফের বাসিন্দাদের বড় একটি অংশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে ট্রলার নিয়ে নাফ নদী হয়ে যেতে পারছেন না সাগরে। নদীতে নোঙর করা রয়েছে ট্রলারগুলো। জেলেরা দুশ্চিন্তায় বসে রয়েছেন নদীর পাড়ে। আবার সতর্ক করে দিয়ে অসুবিধা আছে কিলো জালে
দেখিতে পরিস্থিতি দরিয়া মারিয়ে দিলাম কেমন নেওয়া যায় না দরিয়াতে নাকি নৌকা চলাচল বন্ধ করে দিয়ে দিছে যেতে না পারলে আমরা তো খাওয়া দাওয়া সব অনাহার হয়ে যাবে। টেকনাফের কায়ুকখালী খাল প্রতিদিনের মতো এই খাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সার্ভিস ট্রলার ও স্পিডবোট, যার জন্য লোড করা হয়েছিল মালামালও। যাত্রীরা ঘাটে আসলেও কোনো ট্রলার না ছাড়ায় আটকা পড়েন তারা। সেন্ট মার্টিনে যেতে পারেনি মালামালও। এটা আপাতত 4-5 দিনের জন্য স্থগিত করছে, ওই জন্য আমরা টেকনাফে আটকে পড়ে আছি। 2-1 দিনের জন্য খরচ নিয়ে আসি, তাহলে টাকা রুলা শেষ হয়ে গেছে, আজকে 5-6 দিনে তো যাইতে হবে না। স্থানীয় প্রশাসন জানিয়েছে টেকনাফ সীমান্তের ওপারের এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি, তাই ঝুঁকি বিবেচনা করে নাপ নদীতে নৌযান চলাচলে এই নিষেধাজ্ঞা। আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এইখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে রাজধানীতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে প্রায় দিনভরই কুয়াশাচ্ছন্ন থাকবে ঢাকার আকাশ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে আবহাওয়া অফিসে আছেন রিপোর্টার শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, আজ কিন্তু ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের সব জায়গাগুলোতেই সকাল থেকে বেশ কুয়াশার প্রকোপ দেখা গেছে। একই সাথে সারা দেশেই কিন্তু হঠাৎ করে শীতের প্রকোপ বেড়েছে। আমরা এখন বর্তমানে আছি ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে এবং এখানকার আবহাওয়াবিদদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকাল পর্যন্ত রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে কিন্তু শৈত্য প্রবাহের কাছাকাছি একটি তাপমাত্রা এবং যার প্রেক্ষিতে কিন্তু সারা দেশেই হঠাৎ করে শীতের অনুভূতি বেশ আসলে বেড়ে গেছে এবং যেহেতু বাতাসে আর্দ্রতা একটু বেশি, তার ফলশ্রুতিতে বাংলাদেশের উত্তরাঞ্চল সহ রাজধানী ঢাকায় কিন্তু বেশ কুয়াশা এবং সূর্যের দেখা এখনো মেলেনি বললেই চলে। আবহাওয়াবিদরা আমাদেরকে যেটা জানিয়েছেন, আজ দুপুরের পর যদি সূর্যের মুখ দেখা যায় তাহলে হয়তো বা কুয়াশার প্রকোপটা কিছুটা কমে যাবে, একই সাথে ঠান্ডাটাও কিছুটা কমে যেতে পারে। তবে এই যে চলমান শৈত্য প্রবাহের দিকে যাওয়ার যে তাপমাত্রার চলমান ধারা, সেটি কিন্তু আগামী 18-19 ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে এবং সে পর্যন্ত কিন্তু প্রতিদিনই আবহাওয়া প্রতিদিন 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস করে আসলে কমবে, এমনটাই কিন্তু এই আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল আগারগাঁও অফিস আবহাওয়া অফিস থেকে আবহাওয়ার ব্যাপারে সর্বশেষ। রাজধানীর আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন শফিক মুন্সি। উৎসব উদযাপনে প্রস্তুত হচ্ছে ফুলের রাজধানী যশোরের গদখালি। বাজারে ভালো দাম পেলে অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের। বিজয় দিবস, খ্রিস্টীয় বড়দিন ও নববর্ষের বাজার ধরতে প্রস্তুতি নিচ্ছেন যশোরের গদখালির ফুল চাষিরা। তবে বাজারে ভালো দাম থাকায় সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। আবুল কালাম আজাদের তথ্য ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দিগন্তজোড়া সবুজ মাঠে হলুদ রঙের সমারোহ। যশোরের গদখালির বাগানে বাগানে শোভা পাচ্ছে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, জারবেরা সহ হরেক রকম ফুল। আসন্ন বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ সহ নানা অনুষ্ঠান ঘিরে সারা দেশে ফুলের চাহিদার বড় যোগান আসে জেলাটি থেকে। মৌসুমের এই বাজার ধরে চাষিরাও নিয়েছেন ব্যাপক প্রস্তুতি। গাছে ফুল ধরে রাখতে ছেটানো হচ্ছে কীটনাশক, গোলাপ ফুলে পরানো হয়েছে বিশেষ ক্যাপ। এরই মধ্যে বাড়তে শুরু করেছে সব ধরনের ফুলের দাম। চাষিরা আশা করছেন বিজয় দিবসের আগে এই দাম আরো বাড়বে। টার্গেট আছে 1050, 40, 50 হাজার ইনশাল্লাহ আমাদের এই বাগান থেকে এই মৌসুমে ফুল বিক্রি করার আশা করি। 16 ডিসেম্বরে আমি 4-5 লাখ টাকার ফুল আমি বিক্রি করতে পারবো। এখন দাম ভালো আছে, সামনে 16 ডিসেম্বরে আর একটু দাম হবে। এবছর অতিবৃষ্টি এবং বর্ষা মৌসুম কিছুটা দীর্ঘায়িত হওয়ায় প্রভাব পড়েছে ফুল চাষে। তবে বাজারে ভালো দাম থাকায় সে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা ফুল চাষে সংশ্লিষ্টদের। যে বাজার বর্তমান চলছে তাতে আমরা মনে করছি যে বাজার যদি এভাবে থাকে তাহলে আগামীতে আমরা ক্ষতি পুষিয়ে নিতে পারবো এবং এই 16 ডিসেম্বরকে ঘিরে এই ফুলের রাজ্য থেকে 3 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা আছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 6000 চাষি 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 11 ধরনের ফুল চাষ করেন।
সময় সংবাদ, যশোর। আন্তর্জাতিক খবর। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 25টি বড় সড় পরিবর্তন আনবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন কর্মকর্তাদের যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের অপরাধ ছাড়াই গ্রেফতারের অনুমতি দেওয়া হবে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। নির্বাচনী প্রচারণায় নানা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু। কিছুদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের বিষয়টি উঠে আসে। তবে কবে তা বাস্তবায়ন হবে তা নিয়ে কিছু জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অভিবাসন সহ প্রায় 25টি নীতির বড়সড় পরিবর্তন আনবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। জো বাইডেনের উদার সীমান্ত নীতির পরিবর্তনের পাশাপাশি মেক্সিকো থেকে অভিবাসীদের ঢল ঠেকানোয় ট্রাম্পের প্রথম দিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে। ট্রাম্পের শুরুর দিকে নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনের বৃদ্ধি। এর আগে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাময়িক বিরতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার প্রথম দিনই এই বিরতি সরিয়ে দেবেন ট্রাম্প। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। রয়টার্স জানায়, জাতি বা লিঙ্গের ওপর ভিত্তি করে আলাদা কোনো কোটা রাখা হবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ পরিশোধের কথা থাকলেও এখনো চালুই হয়নি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। পদে পদে হয়রানি, পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা উপেক্ষিত। রায়ের কপির অপেক্ষায় চেয়ারম্যান। এবং রাখাইনের পরিস্থিতি বিবেচনায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ। যাত্রী ভোগান্তি চরমে, দুশ্চিন্তায় জেলেরা। বাংলাদেশ জলসীমায় নিরাপত্তা জোরদার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।